আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমরা সবাই লক্ষ্য রাখছি গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভীষণভাবে উত্তপ্ত। আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা সবকিছু মিলিয়ে ঘটনাগুলো এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যা প্রকৃতপক্ষে আমাদেরকে গভীরভাবে চিন্তিত করে তুলেছে। আমি তাই ভাবলাম এই পুরো চিত্রটি আমাদের আলোচনা করা প্রয়োজন। প্রথমে আসি কূটনৈতিক বিষয়ে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক এখন একটা শীতল পর্যায়ে পার করছে বলা যায়। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মাকে এই নিয়ে পঞ্চমবারের মতো তলব করলেন। ঢাকার পক্ষ থেকে অভিযোগটা খুব স্পষ্ট। ভারত নাকি তাদের ভূখণ্ডে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ও উস্কানির সুযোগ করে দিচ্ছে। সরকার বলছে হাসিনা দেশের শান্তি ও নিরাপত্তা নষ্ট করার জন্য আসন্ন নির্বাচন বানচালের জন্য ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এর ফলস্বরূপ তার দলের সমর্থকেরা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে প্ররোচিত হচ্ছেন। বাংলাদেশ সরকার তাই ভারতের কাছে দ্রুত পদক্ষেপ দাবি করল। এমনকি শেখ হাসিনা আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের আইনি কর্তৃপক্ষের হাতে প্রত্যর্পণের আহ্বানও পুনর্ব্যক্ত করল। কিন্তু দিল্লির প্রতিক্রিয়া কেমন ছিল? তারা এই সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করল। কেবল প্রত্যাখ্যান নয়, তারা উল্টো একটি কড়া বার্তা দিল। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কারভাবে জানিয়ে দিল তারা বাংলাদেশের একটি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। তারা কার্যত অন্তর্বর্তীকালীন সরকারকে নিজেদের ঘর সামলানোর পরামর্শ দিল। তারা স্মরণ করিয়ে দিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ভার সরকারেরই। এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শব্দটি কিন্তু গত মার্চ মাস থেকেই ভারত বারবার ব্যবহার করছে। এই শব্দবন্ধনটির আড়ালে একটি কূটনৈতিক কৌশল রয়েছে। ভারত চাইছে আওয়ামী লীগ সহ সব দল নির্বাচনে অংশ নিক, কিন্তু আমাদের দেশে নির্বাহী আদেশে তো আওয়ামী লীগের কার্যক্রম বর্তমান সময়ে নিষিদ্ধ করা আছে। ভারত বলছে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার যেন অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়। প্রতিবার তলব আর প্রতিবার ভারতের একই ধরনের কৌশলী জবাব। এতে দুদেশের সম্পর্ক আরো শীতল হচ্ছে কিনা সেই আশঙ্কা দেখা দিয়েছে। ঠিক এই কূটনৈতিক টানাপোড়েনের মাঝে আমাদের নজর গেল এক ভয়াবহ হামলার দিকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলি চালানো হলো। নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পরই দিন দুপুরে এই ঘটনা ঘটল। মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত হাদি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। পরে অবশ্য অন্তর্বর্তীকালীন সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো। এই হামলাটি কেবল একজন সম্ভাব্য প্রার্থীর উপর আক্রমণ নয়, এটি সরকারের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার উপর এক বড়সড় আঘাত বলে মনে করি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একসময় এই নির্বাচনকে ইতিহাসের উৎসবমুখর নির্বাচন হিসাবে বর্ণনা করছিলেন, কিন্তু হামলাটির পরপরই তার বিবৃতিতে সেই উৎসব শব্দটি রাতারাতি উধাও হয়ে গেল। এর মাধ্যমে স্পষ্ট হলো উৎসবের আহ্বান আর বাস্তবতার ফারাক কতটা বেশি। সরকার যখন পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের আলোচনায় ব্যস্ত থাকে, তখন প্রশ্ন জাগে মানুষের জীবনের দাম কি আলু পেঁয়াজের চেয়েও কম হয়ে গেল না? দেশের এক প্রভাবশালী মহলের পরামর্শে সরকার ভারতের হাই কমিশনারকে ডেকে কৈফিয়ত চাইল, অথচ তার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল হামলাকারীদের দ্রুত খুঁজে বের করা। কিন্তু আমরা আসলে কি দেখছি? ঘটনার ৪৮ ঘন্টা পরও হামলাকারীদের ধরতে পারল না পুলিশ। ডিএমপি কমিশনার ১৩ই ডিসেম্বর দাবি করলেন তারা প্রাইম সাসপেক্ট খুঁজছেন আর শিগগিরই হিট করতে পারবেন।
তবে বাস্তবে সেই হিট করা যায়নি। এর মাঝে ফেসবুক আর নানা সংবাদ মাধ্যমে শুরু হলো সূত্রবিহীন তথ্যের প্রচার। সরকার সমর্থকেরা দাবি করলেন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার মোটরবাইক চালক আলমগীর সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন। কিন্তু পুলিশ আবার সেই তথ্যের সত্যতা নিশ্চিত করল না। ডিএমপির উপপুলিশ কমিশনার 14 ডিসেম্বর জানালেন হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই। ঠিক একই সময়ে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে ইনকিলাব। তাদের দাবি উসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সালের সঙ্গে দেশের একটি বড় ইসলামী দলের কিছু নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা। প্রতিবেদনটি বলছে গুলি চালানোর পর ফয়সাল সাভার ও ধামরায় যান, সেখান থেকে অন্য গাড়িতে নালিতাবাড়ি এলাকার দিকে যান। এরপর তিনি সীমান্ত পার হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই দাবির সত্যতা নিয়েও সরকার পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি। এই ধরনের পরস্পর বিরোধী তথ্য আর রহস্যময় উধাও হওয়ার খবর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের আরো উদ্বেগের মধ্যে ফেলে দেয়। হামলাকারীদের ধরতে না পারার এই ব্যর্থতার আড়ালে সরকার আরো একটি বিতর্ক সৃষ্টি করল। ডিবি পুলিশ ধরে নিয়ে গেল সাংবাদিক আনিস আলমগীরকে। 14 ডিসেম্বর রাতে তাকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। মূল সন্দেহভাজনরা যখন ধরাছোঁয়ার বাইরে, তখন একজন সাংবাদিককে তুলে নেয়া এই ঘটনা আমাদের কাছে প্রকৃতপক্ষে কি বার্তা দিচ্ছে? সরকারের অগ্রাধিকার এখন কিসে? আইন শৃঙ্খলা নিশ্চিত করা নাকি ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠরোধ করা? সমালোচনার জোর যখন তুঙ্গে, তখন সরকার ও সরকারের সমর্থকেরা আরেকটি অদ্ভুত কাজে মন দিল। জুলাই আন্দোলনের পরিচিত মুখ মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উসমান হাদি যখন জীবন সংশয়ে, ঠিক তখন শুরু হলো এক ব্যতিক্রমী ব্র্যান্ডিং কার্যক্রম। এই কার্যক্রমের মধ্যমণি হলেন বিটিআরসির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আপনারা জানেন, তিনি নিজের দায়িত্ব পালনে চরম ব্যর্থতার কারণে নানাভাবে সমালোচিত। কিন্তু মহান বিজয় দিবসের এয়ার শোতে তাকে হিরো বানানোর এক পিআর ক্যাম্পেইন চলল। সশস্ত্র বাহিনীর 53 জন প্যারাট্রুপারের সঙ্গে তিনিও থাকবেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এই পিআরে নতুন মাত্রা যোগ করা হলো। প্রধান উপদেষ্টা প্রেস টিম জানালো আশিক চৌধুরীর হেলমেটে থাকবে ওসমান হাদির ছবি। এক আহত মুমূর্ষু মানুষের ছবি ব্যবহার করে একজন ব্যর্থ ব্যক্তিকে হিরো বানানোর এই সস্তা কৌশল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকের অভিযোগ, সরকার যদি সত্যি আন্তরিক থাকত তাহলে 54 জন প্যারাট্রুপারের সকলের মাথায় হাতের ছবি রাখা যেত। একজন ব্যর্থ সরকারি কর্মকর্তার ব্র্যান্ডিং এর জন্য প্রকৃতপক্ষে এই আয়োজন কতটা গুরুতর? 54 জনের মাঝে সশস্ত্র বাহিনীর 53 জনের নাম কেন হারিয়ে গেল তা নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি হলো। আসলে একটি অত্যন্ত গুরুতর ঘটনাকে সরকার কতভাবে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার তার একটি দৃষ্টান্ত স্থাপন করল। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ সহিংসতা আর নিরাপত্তা নিশ্চিত করতে চরম ব্যর্থতা। তার উপরে এই ধরনের বিতর্কিক পিআর কার্যক্রম। এইসব ঘটনার ঘূর্ণাবতে দেশটা কোথায় হারিয়ে যাচ্ছে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এই ব্র্যান্ডিং এর ঝড় কি দেশের সংকট দূর করতে পারবে, নাকি পরিস্থিতি আরো জটিল হবে? সুতরাং আমাদের এই সম্পূর্ণ বিষয়গুলো আসলে দেখা ছাড়া বলারও কিছু নেই। কারণ বলতে গেলে কণ্ঠ চেপে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এখানে। সুতরাং আমরা দেখব এবং কিছু কিছু বিষয় নিয়ে যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা সেগুলোর পক্ষে বিপক্ষে আমাদের প্রশ্ন এবং উত্তর তুলে ধরার চেষ্টা করব। এবং আপনারা যারা দর্শক রয়েছেন, আপনারা সেগুলো জনগণের দরজায় পৌঁছে দিলে জনগণ সত্য এবং মিথ্যা সেই প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে যাচাই করতে পারবেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।